আসসালামু আলাইকুম, স্বাগত প্রত্যেককে আমাদের আজকের এই লেসনে। তো আজকের এই ক্লাসে আমরা দেখব তথ্যপাত্র। তো এটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতের একাদশ অধ্যায়। তথ্যপাত্রে আমরা মূলত 7 নাম্বার এবং 8 নাম্বার ম্যাথ, 7 নাম্বার ম্যাথ এবং 8 নাম্বার ম্যাথ, এই দুটি ম্যাথ সমাধান করবেন ইনশাআল্লাহ। তো এই দুটি ম্যাথ একজনের সমস্যা ছিল, তো ওই স্টুডেন্টের রিকোয়েস্টে আমরা আজকে এই দুইটা ম্যাথ সমাধান করব। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের ঠিক 172 নাম্বার পেজ নাম্বার 172। তো দেখো আমরা এখন সলভের দিকে যাব ইনশাল্লাহ। আমি এখন শুরু করব। হ্যাঁ, তো দেখো 7 নাম্বার ম্যাথটাতে কী বলেছে আমাদের এইখানে। এই তো 7 নাম্বার ম্যাথ, 7 প্রশ্ন বলেছে যে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো, মানে এই নম্বরগুলো দেওয়া আছে। ইংরেজি বিষয়ে 30 জন শিক্ষার্থী এই নম্বরগুলো পাইছে। তো ক নম্বর প্রশ্নে বলছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা কত। তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে। আচ্ছা, ক নাম্বার জন্য আমি কি করব, শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য ধরো আমি ক নাম্বার এইখানে সমাধান করি। সমাধান আমাকে বের করতে হবে শ্রেণী সংখ্যা, তাই না? তো আমি লিখি যে শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য সূত্র রয়েছে। সেটা কি? সূত্র হলো উপরে থাকবে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি, এটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র। তো শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণী ব্যবধান এই দুইটা কথা একই। যে শ্রেণী ব্যবধান 5 ধরে, তো শ্রেণী ব্যবধান মানে হলো ওই একটা শ্রেণীর পার্থক্য, সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার যে পার্থক্য সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান। আর শ্রেণী ব্যাপ্তিও সেম জিনিস, একই জিনিস। আমি যদিও এখানে শ্রেণী ব্যাপ্তি লিখেছি। তো দেখো, তো আমার এখানে উপরে কি লাগবে, পরিসর, নিচে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান সেটা হচ্ছে 5, এটা দেওয়া আছে, কিন্তু পরিসর তার দেওয়া নেই আমার, তাই না? তো আমি উপরে পরিসরই লিখলাম, পরিসর। এখন তাহলে আমাকে পরিসর নির্ণয় করতে হবে আগে। আচ্ছা, পরিসর নির্ণয়ের জন্য আমার যা করতে, দেখো পরিসর সমান আবার সূত্র রয়েছে। পরিসর সমান হচ্ছে এই যে একটা যে তোমার যেই প্রাপ্ত নম্বর দেওয়া আছে, 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, এই নম্বরের সর্বোচ্চ সংখ্যা, মানে সর্বোচ্চ যেই মান, সর্বোচ্চ সংখ্যা মাইনাস আচ্ছা দাঁড়া, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, তার সাথে 1 যোগ। এটা হচ্ছে মানে পরিসরের সূত্র। তো তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত? এখানে আমি যদি তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে, এখানে 73 আছে। দেখো সর্বোচ্চ সংখ্যা, কিন্তু সর্বোচ্চ সংখ্যা 73-এর চেয়ে বড় আর কোনো সংখ্যা নাই। তাহলে 73 মাইনাস সর্বনিম্ন সংখ্যা এটা কত দেখো তো, 42-এর চেয়ে মানে ছোটো কোনো সংখ্যা আছে এদিকে? নেই। 42-এর চেয়ে মানে ছোটো কোনো সংখ্যা নাই, তাহলে সর্বনিম্ন সংখ্যা 42, তার সাথে 1 যোগ করব। তো এখন দেখো তো 73 থেকে 42 চলে গেলে আমার থাকতেছে 31, তার থেকে 1 যোগ, তার মানে আছে আমার 32। অর্থাৎ পরিসর, এইখানে পরিসর হবে 32। এই যে এইখানে শ্রেণী সংখ্যার এইখানে সমান সমান ওই উপরে পরিসর হবে 32 এবং শ্রেণী ব্যাপ্তি রয়েছে 5। তো 32 ভাগ 5 করলে আসবে 6.4। তো দেখো, যেহেতু শ্রেণী সংখ্যার মান কোনো সময় দশমিক হইতে পারে না, তো এইদেরকে পূর্ণ সংখ্যায় লিখতে হয়। তাই 6.5 না লিখে এইখানে আমি প্রায় 7 লিখব, বুঝছো? 7টি, এখন 7টি। আচ্ছা, তোমাদের তো এখন বুঝতে হবে যে অ্যাকচুয়ালি শ্রেণী সংখ্যাটা কি, তাই না? এইটাও তো বোঝা দরকার। দেখো শ্রেণী সংখ্যা মূলত কি। আচ্ছা, এই তো শ্রেণী সংখ্যা হচ্ছে, ধরেই যে একটা আমি সারণী অঙ্কন করলাম, তাই না? মানে সারণী থাকে না এরকম, যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা থাকে। তো এই সারণীতে কতগুলা ঘর হবে, এরকম ঘর তো প্রত্যেকটা জন্য সমান হয় না। তো কতগুলা ঘর হবে, এই ঘরকে আমরা বলতেছি শ্রেণী সংখ্যা, বুঝছ?
শ্রেণী সংখ্যা মূলত এই ঘরের সংখ্যা। তো ঘরের সংখ্যা তো কোনো সময় দশমিক হইতে পারে না। ঘরের সংখ্যা হয়তো হবে 1টি নয় 2টি বা 3টি বা 4টি বা 5টি এরকম হবে, তাই না? তো দশমিক হওয়া তো সম্ভব না। তো সেই জন্য আমাদের 6.4 মানে আসলো, আমরা 6.4 না লিখে 7 লিখব, কারণ নিয়ম হচ্ছে যত আসবে তার থেকে তার পরের সংখ্যাটা লেখা। তো ঠিক আছে, আমি হোপফুলি আশা করছি তোমরা এটা বুঝছো এবং করতে পারবা। দেখো আমি যদি পড়ে চলে যাই, আচ্ছা আচ্ছা দেখো আমি এখন পরবর্তী ম্যাথ দেখব। আমি এখন খ নাম্বার ম্যাথটা করব, কিন্তু খ নাম্বার প্রশ্নে কি আছে এটা দেখি আগে। আমাদের এই যে খ নাম্বার প্রশ্ন, এখানে 7 খ, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান, ওই যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, তাই না? তো এইখানে কত আছে? 5 ধরতে হবে, গণসংখ্যা নিবেশন সারণী। তো আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব এই ছক থেকে, উপরে এই ছক থেকে। ঠিক আছে, দেখো আমি খ নম্বর প্রশ্নটা লিখতেছি যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। দেখো কীভাবে করব, আমি প্রথমে একটা ছক অঙ্কন করি, কারণ গণসংখ্যা নিবেশন সারণীর জন্য আমার যে বিষয়গুলো লাগবে এখানে তোমরা একটু দেখলেই বুঝতে পারবে ইনশাল্লাহ। দেখো আমরা কিন্তু প্রথম প্রশ্ন অর্থাৎ ক নাম্বার প্রশ্নে দেখেছিলাম যে শ্রেণী ব্যবধান 5 ধরলে আমাদের শ্রেণী সংখ্যা লাগে কত, আমরা দেখছি না? এই দেখো ক নাম্বার প্রশ্নে শ্রেণী ব্যবধান 5 ধরে আমাদের শ্রেণী সংখ্যা এই তো এই মাত্রে 7টি লাগছে, তাই না? এই যে নিচে 7 লেগেছিল শ্রেণী সংখ্যা। তো তার মানে আমি যখন এখানে এটা অঙ্কন করব, তো তখন কিন্তু আমি অবশ্যই 7টা ঘর অঙ্কন করব এইখানে, এই ঘর বাদে, কারণ এই ঘরে শুধু আমরা লিখব যে শ্রেণী ব্যক্তি। আমি যদি একটু লিখে দিই, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, হ্যাঁ, তারপরে হবে টেলি চিহ্ন, তারপর হবে যে গণসংখ্যা। ঠিক আছে, তো এখন দেখো আমি এখন থেকে 7টা ঘর অঙ্কন করব। দেখো 7টি ঘরের জন্য এই যে এটা হলো আমার প্রথম ঘর, এটা প্রথম ঘর 1 নাম্বার ঘর, এটা হবে আমার 2 নাম্বার ঘর, তো এটা হচ্ছে 3 নাম্বার ঘর, এরপর 4 নাম্বার ঘর, এখানে হবে 5 নাম্বার ঘর, এটা হবে 6 নাম্বার ঘর, এবং এই যে লাস্ট অবধি এটা হবে আমার 7 নাম্বার ঘর। ঠিক আছে, তো আমি কিন্তু 7টি ঘর অঙ্কন করা শেষ, এবং এই 7টি কিন্তু এই প্রথমটা বাদে, কারণ এইখানে তো আমি কিছু লিখবো না, এইখানে তো আমি শুধু ওই লিখতেছি কোনটা কি, তাই না? হ্যাঁ, তো শ্রেণী ব্যবধান কীভাবে শুরু করব? ধরো সবচেয়ে ছোটো যে সংখ্যা ওইটা থেকে শুরু হবে, সবচেয়ে ছোটো সংখ্যা ছিল 42, এবং শ্রেণী ব্যবধান কত? এই যে 5 ধরতে হবে, তার মানে 42 থেকে 5 ঘর গুনতে হবে। তো ধরো 42, 43, 44, 45, 46, তাহলে 42 থেকে 5 যদি আমি বৃদ্ধি করি তাহলে আমার আসবে 46। হ্যাঁ, তারপরে আমি শ্রেণী ব্যবধান যেহেতু 5, তাহলে 46 তো লিখছি, তো পরেরটা হবে 47 থেকে 5 ঘর, তাহলে 47, 48, 49, 50, 51, অর্থাৎ 47 থেকে আসবে আমার 51। তো এইভাবে আবার 51 পরবর্তী সংখ্যা কত? 52, তো 52 থেকে 5 ঘর হিসাব করো, 52 পরে তো 52, 53, 54, 55, 56, তাই না? হ্যাঁ 56, এইভাবে তোমরা হিসাব করে কী করবে। তো 56 পরবর্তী সংখ্যা হলো 57, তো 57 থেকে 5 ঘর নিলে আসবে আমার 61,
তো 61-র পরবর্তী সংখ্যা 62, এখান থেকে 5 ঘর করলে হবে আমার 66, 62-র পরবর্তী 66-র পরবর্তী সংখ্যা হচ্ছে আমার 67, তো 67 থেকে 5 ঘর নিলে আসবে 71, এবং পরবর্তী সংখ্যা 72, পরে হবে আমার 76। বুঝতে পারছো এইটুকু? হ্যাঁ, তো এটা হলো আমাদের শ্রেণী ব্যবধান। দেখছো শ্রেণী ব্যবধানটা কি, এটা বুঝতে পারছো তো? যে একটা শ্রেণী ধরো এই যে এই শ্রেণীটার ক্ষেত্রে, এই শ্রেণীর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা কত শ্রেণীর? 46, এবং সর্বনিম্ন সংখ্যা কত? 42, তাই না? এই দুটোর সঙ্গে পার্থক্য কত? তাহলে 46 থেকে 42, তাই না? তো হবে 5। তো এই হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার যে পার্থক্য। হ্যাঁ, ঠিক আছে। পরে দেখো টেলি চিহ্ন। তো টেলি চিহ্নের জন্য এটা হচ্ছে, ধরো এই যে সংখ্যাটা 42 থেকে 46 সংখ্যা তোমার ইয়ের মধ্যে কতবার আছে, মানে আমি একটু যদি দেখাই আগে, এই যে হ্যাঁ এটাই, এইখানে এই চার্টে 42 থেকে 46 সংখ্যা কতবার দেওয়া আছে, তার মানে হচ্ছে এইভাবে যে 42, 43, 44, 45, 46, দেখো এখানে সংখ্যা কত? 1টা 2টা 3টা 4টা 5টা, না? এই 5টা সংখ্যা আমি এখানে মিলাবো যে এই 5টা সংখ্যা কতবার দেওয়া আছে। দেখো 45 একবার আছে, 42 আছে একবার, তো 2টা গেল। এগুলো নেব না, কারণ এইগুলো 42 থেকে 46 থেকে বেশি, 60, এটা নেব না, এটাও নেব না, এটা নেব না। তো 42 থেকে 46 সংখ্যা আর কোনটা আছে দেখো তো? 42 থেকে 46, এটাও না, এটাও না, এটাও না, এটা তো 48, এগুলো না। এই যে একটা 46, এই যে একটা 43, আর একটা 43, তার মানে অ্যাকচুয়ালি 42 থেকে 46-এর মধ্যে সংখ্যা রয়েছে এখানে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? তো এই যে আমি এখানে যেখানে গণসংখ্যা আছে, এই যে গণসংখ্যা এখানে হবে 5। তো গণসংখ্যা আর টেলিচিহ্ন দুইটা সেম জিনিস, মানে গণসংখ্যা যা হবে টেলিচিহ্ন তাই হবে, মানে গণসংখ্যার মানটা আমরা টেলিচিহ্ন দিয়ে প্রকাশ করি। কিভাবে করব দেখো, যদি 5 হয় তাহলে প্রথমে 4টা মানে দাঁড়ি দেব, হ্যাঁ, এগুলো খাড়া খাড়া হবে, তারপরে 5 নাম্বারটা এই ক্রস বরাবর হবে। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তীতে দেখি যে 47 থেকে 51 পর্যন্ত এই সংখ্যাগুলো মানে কতবার আছে। আচ্ছা, আরেকটা কথা দেখো, গণসংখ্যাকে কিন্তু আমরা এফআই দ্বারা প্রকাশ করি। এফআই, তো এফ এর মানে কি? এফ এর মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এফ এর মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তোমার মানে গণসংখ্যা বা ঘটন সংখ্যা। আর আই মানে আই হচ্ছে ইন্ডেক্স। আয়ের অর্থ হচ্ছে ইন্ডেক্স। তো ইন্ডেক্স মানে হচ্ছে সূচক। তো এটা হচ্ছে যে ধরো কত নাম্বার সারিতে আছে, ক্রম নির্দেশ করে। তোমরা যদি কিছু না বোঝো তো কোনো সমস্যা নাই, শুধু এফআই মনে রাখো যে গণসংখ্যাকে প্রকাশ করে এফআই দ্বারা। ঠিক আছে? তো দেখো পরবর্তী যে জিনিসটা আমরা এখন কত থেকে দেখব, যে 47 থেকে 51 সংখ্যা, তাই না? দেখো এই যে 47 থেকে 2 নম্বরে 47 থেকে 51 সংখ্যা দেখবো আমরা কতবার আছে। তো দেখো প্রথমটার জন্য যদি আমি এটা আগে রিমুভ করে দিই, এইগুলা প্রথমটার জন্য যেগুলো হয়েছিল এগুলো রিমুভ করে দেব। হ্যাঁ, তো প্রথমটা তো আমার কাজ শেষ, এখন পরেরটার কাজ করব। দেখো 47 থেকে 51, তার মানে হচ্ছে আমার সংখ্যা লাগবে 47, 48, 49, 50 আর একটা 51। এই 5টা সংখ্যা আমি দেখবো এখানে কতবার আছে। দেখো তো 45 তো এই রেঞ্জে নাই, 42ও এই রেঞ্জে নাই, 60ও নাই, 58 নাই। দেখো তো 47 থেকে এই যে 48 আছে, এই যে 48, এইখানে 48 আছে না, এই যে 48 মিলে গেছে 48, এই যে 51 আছে 51, এই যে 49 আছে 49, তারপরে হচ্ছে এই যে 49 আর একটা আছে 49, আবার 48 আছে। এদিকে এদিকে তো এগুলো মিলতেছে না, 46 নাই কিন্তু। এই দেখছো কেউ আবার 46 ধরো না, কারণ দেখো তো 46 কিন্তু আমাদের এখানে নাই, আমাদের 47 থেকে শুরু হয়েছে এবং 51 পর্যন্ত, তাই না? তো বুঝো কিন্তু তোমরা, তার মানে আর নাই। তো টোটাল কয়টা হলো? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই রেঞ্জের জন্য আমার মানে আসবে 5। এই রেঞ্জের জন্য গণসংখ্যা 5। এখন মানে গণসংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করব। ঠিক আছে?
তো এখন আমরা 52 থেকে 56 পর্যন্ত দেখব যে কতবার আছে, 52 থেকে 56। আচ্ছা, তো যদি আমি লিখে নিই যে 52 থেকে 56 কীভাবে লিখব, 52, 53, 54, 55, 56, এই যে 5টা সংখ্যা, 5টা সংখ্যা। তো দেখি তো আমার কোথায় কোথায় আছে। আচ্ছা, এটা আগে আমি রিমুভ করে দিই, একটু মুছে দিই আগেরটি, এইগুলো আগে মুছে দিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, দেখো 52 থেকে 56, তো 52 কোথায় আছে আমার এদিকে, এগুলো নাই, এগুলো নাই। 56, তো এই 53 পড়ছে আমার, এই দেখছো 53 কিন্তু আছে, 53। এই যে 52 আছে, এতে 52 আছে, ঠিক আছে, দুইটা। এই যে আরেকটা 52, 52 থেকে 56। দেখো 57 কিন্তু নিও না, এটা কিন্তু বেশি। দেখো 52 থেকে 56, এই যে একটা 56 আছে, এরপরে 52, 52 থেকে এটাও না, এই 54 আছে, 54 পড়বে। হ্যাঁ, এই যে 54 এখানে আছে না, 54। পরে আর কত আছে, এই তো একটা 56 আছে, 56, এই তো 52 আছে, এটা কিন্তু হিসাব করো 52, কারণ এই যে মানে প্রথমে 52 ছিল, কারণ 52 থেকে 56 হিসাব করবো না। তো টোটাল কতগুলো হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেখছো। তো এই ঘরে আমার গণসংখ্যা রয়েছে 7, মানে গণসংখ্যা বলতে ঘটন সংখ্যা। তো এখানে 7, তো এইখানে কীভাবে লিখবো 7-এর জন্য, টেলি চিহ্নের মাধ্যমে প্রথমে আমি 5 পর্যন্ত দেবো, মানে 1 থেকে 4 দেবো, তারপরে এই বরাবর দেবো, তাহলে 5টা তারিখ হয়ে গেল, তারপরে আবার 2 দেবো, এই হচ্ছে 7। তো এখন আমি দেখব যে এই পরবর্তীটা 57 থেকে 61। আমি আশা করছি তোমরা এখন নিজেরাই পারবা, এই হিসাবগুলো তোমরা নিজেরাই পারবা, আমি আর দেখাবো না, আমি সরাসরি লিখে দিচ্ছি, আমি আর দেখাবো না, আমি সরাসরি লিখে দিচ্ছি যে আমি এখন মানে কত 57 থেকে নেব 61, তাই না। আচ্ছা, আমি শুধু এইটাই দেখে দিই, আমি তো রিমুভ করে দিলাম, আমি 57 থেকে 61 দেখাবো। দেখো, তো 57 থেকে 61-র জন্য আমার লাগবে 6টা। দেখো তো 57 থেকে 61 কোনটা কোনটা হইতে পারে, এই যে 60 আছে আমার, 61 আছে, 58 আছে, 57 থেকে 61, এই 57 আছে। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে 57 থেকে এই যে 59 আছে। তো এই যে 56 তো নাই, এই যে এখানে একটা 59 আছে। হ্যাঁ, কারণ 61 পর্যন্ত আমার যাবে। তো কটা হলো এখানে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই হচ্ছে 6টি আমার সংখ্যা হচ্ছে 57 থেকে 61। তার মানে এই রেঞ্জে কোনো সংখ্যা আমার হবে 6, এবং এটাকে প্রকাশ করো প্রথমে 4টা, তারপরে এই 5টা হলে এই যে একটা। তো এখন দেখো, এখন 42 থেকে 66 যে সংখ্যা আছে, এইগুলা মানে কতগুলো আছে, তাই না। 42 থেকে 66 আছে দুইটি, আমি এগুলা দেখাচ্ছি না। আর 67 থেকে 71 রয়েছে 4টি, আবার 72 থেকে 76 রয়েছে 1টি। তো 4টিকে আমরা গণসংখ্যা এইভাবে প্রকাশ করব, মানে টেলি চিহ্ন এইভাবে, আর একটি জন্য একটি এইভাবে। তো এখন যদি আমি লিখি যে মোট কতগুলো হলো, তাই না। দেখো মোট গণসংখ্যা, এটাকে আমরা যদি এন দ্বারা প্রকাশ করি, তো এন সমান হবে সবগুলা যোগ করা, 5 আর 5 যোগ করলে 10, 10 আর 7 যোগ করলে 17, 17 আর 6 যোগ করলে 23, 23 আর 2 যোগ করলে 25, 25 আর 4 29 আর 31, তার মানে এই যে 30। দেখছো, তোমার তো ওইখানে বলা ছিল প্রশ্নে যে 30 জন, এই যে 8ম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর। তো আমাদের কিন্তু 30 মিলে গেছে। তো যখন দেখবা যে এখানে 30 মিলবে, তখন মনে করবা যে না, তোমার এটা কারেক্ট, ঠিক হয়েছে। আদারওয়াইজ 30 না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণীর যে তৈরি, মানে চিত্রটা, ঠিক আছে। তো আমরা এখন পরের ম্যাথটা দেখবো, হচ্ছে গড় নাম্বার। আমাদের খ নাম্বার শেষ, ক নাম্বার শেষ। গড় নাম্বার হচ্ছে সারণী থেকে গড় নির্ণয় করা। দেখো, ওই যে আমি সারণী নির্ণয় করলাম, আমি সারণী থেকে গড় নির্ণয়। তো গড় নির্ণয়ের জন্য দেখো, সারণী থেকে গড় নির্ণয়ের জন্য আমার জন্য কিছু কিছু মান লাগে। কী মান লাগে, 1 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান। দেখো, সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান লাগবে, শ্রেণী মধ্যমান। তারপর কি লাগবে, তারপর লাগবে আমার গণসংখ্যা। এই দুইটা আমার মাস্ট লাগবে,
শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা ছাড়া হবে না। আচ্ছা, এবং 3 নম্বরে কি করব, শ্রেণী মধ্যমানকে আমরা অ্যাকচুয়ালি xi দ্বারা প্রকাশ করি এবং গণসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি। এবং 3 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে এই fi আর xi এই দুইটার গুণ করব। তার মানে এই 3টা জিনিস আমার লাগবে মাস্ট। হ্যাঁ, এবং এই শ্রেণী মধ্যমান নির্ণয়ের জন্য উপরে যেটা আমার লাগবে সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান লিখব প্রথম, শ্রেণী ব্যবধান। এই তোমরা একটু বুঝিও, আমার লেখা যদিও খারাপ হচ্ছে এইখানে। হ্যাঁ, তো একটু বুঝি। তো প্রথম লাগবে শ্রেণী ব্যবধান, পরে শ্রেণী মধ্যমান, তারপর গণসংখ্যা, তারপরে এই যে শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যাকে এই দুটাকে গুণ করব, তাই না? তো আমি যদি একটু সারণীর গড়ের যেই সারণী আছে ওটা অঙ্কন করি। দেখো, গড় নম্বর প্রশ্নের জন্য তোমরা এইভাবে লিখবা যে সারণী থেকে গড় নির্ণয়, সারণী থেকে গড় নির্ণয়। দেখো যে কীভাবে করব, আমি প্রথমে সারণীটা অঙ্কন করে নিই। আচ্ছা, উপরের অংশ তো আমাদের লিখতে হয়, তাই না? তো লিখি যে শ্রেণী ব্যবধান, প্রথমে লিখতে হবে শ্রেণী ব্যবধান। আচ্ছা, তারপর অংশ হচ্ছে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান। এখন শ্রেণী মধ্যমান বিষয়টা কি, এটাকে আমরা xi দ্বারা প্রকাশ করি। আচ্ছা, সেটা আমি বলে দেবো তোমাদেরকে। তারপর লিখবো আমরা গণসংখ্যা। আচ্ছা, গণসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি, তো fi লিখলাম। এরপর এই যে শ্রেণী মধ্যমান xi আর গণসংখ্যা যে fi লিখলাম, এই দুটাকে গুণ করে দেব। গুণ করলে ধরো মানে গণসংখ্যা আমরা fi লিখতেছি আর শ্রেণী মধ্যমানকে xi লিখতেছি, এইটা গুণ তো হয়ে গেল। আমি এখন দেখো এই কাজ তো এতটুকু হয়ে গেল। এখন কতগুলা ঘর হবে, শ্রেণী সংখ্যা। ঘর মানে কি, শ্রেণী সংখ্যা নিচে। তো ঘর সংখ্যা আমি বের করবো কিভাবে, ওই যে আমি ক নাম্বার যে প্রশ্নে বের করলাম যে শ্রেণী সংখ্যা নির্ণয় করা, শ্রেণী সংখ্যা নির্ণয় করলাম না, কোতে দেখো তো, এই দেখো ক নাম্বার প্রশ্নে কী ছিল, যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করা, তাই না? তো ওইখানে আমার শ্রেণী সংখ্যা আসছিল কত, 7, বুঝছো? তো এই যে এখানে গ নাম্বার যখন আমি সারণী তৈরি করব, তখন আমি কিন্তু এই সারণীর জন্য শ্রেণী ব্যবধান 5 রাখবো এবং 5-এর জন্য আমার শ্রেণী সংখ্যা হবে 7টাই। তার মানে এখানে আমি 7টা ঘর এখন অঙ্কন করবো। এই যে একটা ঘর অঙ্কন করলাম, একটা ঘর অঙ্কন করলাম, এটা হচ্ছে একটা ঘর। এরকম আরেকটা ঘর অঙ্কন করব, এই তো 2টা ঘর হইল। এরকম 7টা ঘর অঙ্কন করব, এই তো 3টা, 4টা, 5টা, 6টা এবং এই একটা 7টা। তোমরাও আমার সাথে সাথে মানে এইগুলো লিখো। তো এখন আমি এই যে শ্রেণী ব্যবধান যেগুলো আছে এগুলো সবগুলো মিল করে দেই। হ্যাঁ, মিল করে দিচ্ছি, যেটা গণসংখ্যা থেকে মিল করে দিচ্ছি। এখন দেখো নিচে অতিরিক্ত একটা দেব, এটা কেন দেব, কারণ সবগুলো যুগের ক্ষেত্রে। আচ্ছা, এটা আমি পড়েই দিই। দেখো এখন শ্রেণী ব্যবধান আমাদের শুরু হবে কোথায় থেকে, 42 থেকে, কারণ সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে 42। তো এইখান থেকে শ্রেণী ব্যবধান ছিল 5 করে, তাহলে কত হবে, 42 থেকে 46। তো পরবর্তী হবে 47 থেকে 51, পরেরটা হবে 52 থেকে 56, পরেরটা হবে 57 থেকে 61, পরেরটা হবে 62 থেকে 66, তারপরটা হবে 67 থেকে 71 এবং দেন হবে 72 থেকে আমার 76। এখানে দেখো শ্রেণী মধ্যমান, দেখো এই যে একটা শ্রেণী না, 46 এবং 42, এটা হচ্ছে একটা শ্রেণী। এই শ্রেণীর সর্বোচ্চ সংখ্যা 46 এবং সর্বনিম্ন সংখ্যা 42। তো এই দুইটা শ্রেণীর মধ্যমান মানে মাঝের মানটাই হচ্ছে শ্রেণী মধ্যমান, বুঝছো? তো মাঝের মানটা আমরা কীভাবে বের করব? তো শ্রেণী মধ্যমান বের করার জন্য আমাদের যা করতে হয় সেটা হচ্ছে এই যে বড় সংখ্যাটা 46 এবং 42 এই দুইটা যোগ করব। এই যে আমি উপরে লিখে দিচ্ছি 46 যোগ 42 যোগ করে এটাকে 2 দ্বারা ভাগ করব, কারণ কি দুইটা সংখ্যা, তো ভাগ করলে যা আসবে ওইটাই হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমান। তো এটা যোগ করে ভাগ করলে আমার অ্যান্সার আসবে 44, বুঝছো? তো 44 হবে আমার শ্রেণী মধ্যমান। ঠিক আছে, তোমরা ভাগ করে দেখো, অ্যান্সার আসবে 44। এখন দেখো এই শ্রেণীর জন্য শ্রেণী মধ্যমান
কি করব 47 যোগ মানে 51 ভাগ 2, বুঝছ, সেম ওয়েতে। তো করলে এখানে তুমি পাবা 49। আবার এইখানে 52 যোগ 56 ভাগ 2, এটা করলে তুমি যা পাবা সেটা হচ্ছে 54। আবার এইখানে এই দুইটা যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবে 59। এইখানে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবে 64, এবং তারপরে পাবে 69, এবং দেন পাবে 74। বুঝতে পারছো তোমরা? তো এইগুলো এইভাবে আসবে। এখন হচ্ছে গণসংখ্যা। তো গণসংখ্যা কি লিখবা? গণসংখ্যার জন্য আমরা খ নাম্বারে যা করলাম, আমাদের মানে গণসংখ্যার আরেক নাম কি? আরেক নাম হচ্ছে ঘটন সংখ্যা। ঘটন সংখ্যা, ঘটন সংখ্যা। হ্যাঁ, তো মানে ঘটন সংখ্যা কি? যে 42 থেকে 46 এই সংখ্যাটা কতবার আছে, তাই না? তো ওটাই হচ্ছে আমাদের ঘটন সংখ্যা বা গণসংখ্যা। তো আমরা খ নাম্বার প্রশ্নে কিন্তু এটা করেছিলাম যে কতবার আছে। দেখো 42 থেকে 46 অবধি আমার রয়েছে 5 বার, এবং 47 থেকে 51 রয়েছে 5 বার। তো ওই খ নাম্বার থেকে দেখে দেখে হুবহু তুলে দেব, যে প্রথমে 5, তারপরেও 5, তারপর একটা 7, হ্যাঁ, এইভাবে তুলে দেবো। তারপরটা ছিল 6, তারপরে ছিল 2, তারপরে ছিল 4, তারপরে ছিল 1। তাহলে আমাদের আমাদের মানে গণসংখ্যার হিসাব শেষ। তো এখন আমাদের আছে যে এফআই এক্সআই। এফআই কোনটা? যেটা হচ্ছে মানে গণসংখ্যা এফআই, আর এক্সআই কোনটা? শ্রেণী মধ্যমান। তো এই দুইটা কিন্তু অ্যাকচুয়ালি গুণ আকারে আছে, এই যে ইন্টু, মাঝখানে ইন্টু, গুণ আকারে আছে। তো গুণ করা মানে কি? এই 5 এবং 44 এই দুইটা গুণ করবা। তো গুণ করলে আসবে আমাদের 220। তো কীভাবে আসলে বুঝছো তো? হ্যাঁ, আমি কি করছি? 5 গুণন 44 করছি, করলে আমার 220 আছে। তো প্রত্যেক ক্ষেত্রে এগুলা করবো। যে এখন আবার কী করবো? 5 গুণন 49 করবো। তো এটা গুণ করলে আসবে 245। হ্যাঁ, এবং তারপরে ঘর 7 গুণন 54, 7 গুণন 54 করলে আসবে আমার 378। তারপরে একটা 6 গুণন 59, 6 গুণন 59 করলে আসবে আমার 354। তো এইভাবে আমরা করে যাব, সবগুলা গুণ করবো। 2 গুণন 64, এটা গুণ করলে আসবে আমার 128, এবং তারপর এটা গুণ করলে আসবে আমার 276, এবং তারপর থাকবে শুধুমাত্র 74, তাই না? এখন দেখো আরেকটা ঘর নেব। এই ঘরে কি লিখবো জানো? তুমি চাইলে এই যে এইটুক থেকেও নিতে পারো, এইখান থেকে শুধু শুধু এইটুকু করতে পারো। যে এইখানে তুমি লিখতে পারো যে যেগুলো গণসংখ্যা, সবগুলো গণসংখ্যা যোগ করলে, দেখো তো আমরা এন দ্বারা প্রকাশ করলাম, তো এন সমান সামেশন লিখবে। দেখো সামেশন অফ এফআই। এর মানে কি? এই যে এফআই তো বুঝছি, এফআই মানে কি? এফআই মানে হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা, তাই না? আর সামেশন মানে যোগ করা। তো এই সবগুলো যদি আমি যোগ করি, তো এটাই হচ্ছে আমার সামেশন অফ এফআই। তো তুমি চাইলে এই অংশটাকে নাও লিখতে পারো, লিখলে ভালো, লিখতে পারো যে সামেশন অফ এফআই এইটা সমান কি হইতেছে? আমার সবগুলা যোগ করো তো 5 যোগ 5 যোগ 7 যোগ 6 যোগ 2 যোগ 4 যোগ 1, তো যোগ করলে আমরা 30 পাবো। ঠিক আছে? এবং এই অংশের ক্ষেত্রে দেখো এই যে এফআই এক্স এর মান না প্রত্যেকটা এগুলো, হ্যাঁ, আমি যদি সবগুলাই যোগ করি তাহলে কি লিখবো? সামেশন অফ এফআই এক্সআই। তো সামেশন দেওয়ার মানে কি? মানে হচ্ছে সবগুলা যোগ, সামেশন মানে যোগ করা। তো সবগুলা যোগ করলে আমার আসবে 1675। বুঝলা? এই যে 220 যোগ মানে 245 যোগ 378, এইভাবে সবগুলা যোগ করা, যোগ করলে আসবে 1675। আর এইখানে আমাদের মানে গণসংখ্যাটা এন দ্বারা প্রকাশ করলাম, আর এটাকে লেখা যাবে সামেশন অফ এফআই, এটা সমান সমান 30। তো তোমরা যদি কেউ মনে করো যে সামেশন অফ এফআই এটা লিখতে তোমার জন্য কঠিন, হ্যাঁ, তো তুমি নাও লিখতে পারো, আমি এরপরে সবসময় এন লিখব। ঠিক আছে? হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এখন আমরা গড় নির্ণয় করব। আমরা শুধু এখন কি করলাম? সারণী নির্ণয় করলাম, তাই না? গড় নির্ণয়ের জন্য সারণী। তো এখন আমরা গড় নির্ণয় করব। দেখো গড়ের জন্য সূত্র রয়েছে। তো গড়, এই গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। এই এক্সের উপরে একটা দাড়ি, এই দাড়িকে উপরে দাড়িকে বলে বার, বার বয় আকারে বা অন্তঃস্থ বার। তো এক্স বার পড়ব এইভাবে যে এক্স বার, তো এক্স বার ইকুয়াল, উপরে দেখো উপরে হবে সামেশন অফ এফআই এক্সআই, আর নিচে হবে এন। বুঝছ? এন। তো এখানে দেখো সামেশন তো বুঝছ নামটা, সামেশন। তো তাহলে আমার উপরে কি থাকতেছে? সামেশন অফ এফআই এক্স এর মান কত? 1675। এবং এন এর মান কত? এন এর মান তো 30। এখন তুমি এন না লিখে যদি বলো যে আমি এন লিখবো না, অবলিক, অবলিক এটা হচ্ছে বা, অথবা কি লিখতে পারো? সামেশন অফ এফআই, তাও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। তো এই দুটা ভাগ করলে আমার অ্যান্সার আসবে
55.83, এটা হচ্ছে প্রায়, বুঝছো? তুমি ভাগ করে দেখবে যে প্রায় এত আসবে, 55.83। তো এটাই হচ্ছে অ্যান্সার। সুতরাং নির্ণয় গড় নাম্বার, যেটা নির্ণয় গড় নম্বর 55.83 প্রায়। তো হোপফুলি তোমরা আমার আজকের এই ম্যাথটা বুঝতে পারছো, এটা আশা করা যায়। তো এখন আমাদের শুধু একটা ম্যাথ আছে, এটা হচ্ছে 8 নাম্বার। এটা খুবই সহজ, যেহেতু তোমরা ওইটা বুঝে গেছো, তো এইখানে কিন্তু আর সময় নষ্ট হবে না। হ্যাঁ, এখানে আমরা ওইভাবে আর সময় নষ্ট করবো না। দেখো এইখানে কি আছে, যে 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া আছে, এবং এগুলো টাকায় দেওয়া আছে। দেখো, তো 50 জন শিক্ষার্থীর, প্রথমে কি আছে দেখো, এই 6 জন শিক্ষার্থী আছে যাদের দৈনিক সঞ্চয় হচ্ছে 41 থেকে 50 টাকা। দেখছো কত কম টাকা না? ওই এটা আইন, এত সঞ্চয় মানে কি তারা সেভ করে, তাই না? ওই টিফিনে টাকা থেকে সেভ করে আর কি, এরকম একটা। তো এটা কত, 41 থেকে 50 টাকা 6 জন মানে শিক্ষার্থীর জন্য। পরে 8 জন শিক্ষার্থী আছে যারা 51 থেকে 60 টাকা অবধি সঞ্চয় করতে পারে। 13 জন শিক্ষার্থী আছে যারা 61 থেকে 70 টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারে। তো এইভাবে দেওয়া আছে সবগুলো, তাই না? এখানে 10 জন, 8 জন আর 5 জন, এবং 5 জনের কিন্তু সর্বোচ্চ, 5 জনের কত আছে, এটা 91 থেকে 100। দেখো এখানে হচ্ছে 91 থেকে 100, এটা হচ্ছে 5 জনের। তো আমি যদি ক নাম্বার প্রশ্নের সমাধান করি, ক নাম্বার প্রশ্ন বলছে যে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা। দেখো, গণসংখ্যার সারণী আর ক্রমযোজিত গণসংখ্যার সারণী সেম হলে একটা কথা ভিন্ন, শুধুমাত্র একটুখানি তফাৎ। সেটা কি? দেখো, ক্রমযোজিত গণসংখ্যার জন্য আমি এইখানেই করে দিই, যদিও আমি ওই পাশে স্লাইড রাখছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে এইখানে করলে হয়তো তোমরা একটু বেশি ভালো বুঝবা। হ্যাঁ, তো সেজন্য আমি এইখানেই করে দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে, দেখো আমাদের এইখানে ক্রমযোজিত গণসংখ্যা যেহেতু নির্ণয় করব, তো প্রথমে আমাদের যা যা লাগে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমাদের এইখানে তো শ্রেণী ব্যবধান লাগবে, তাই না? ওই যে সঞ্চয় টাকায়, এটাকে লিখতে পারো যে সঞ্চয়, যেহেতু সঞ্চয় আছে, সঞ্চয়, এবং নিচে লিখতে যে শ্রেণী ব্যবধান। আচ্ছা, পরের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যে মানে গণসংখ্যা। হ্যাঁ, এটা হলো গণসংখ্যা। আচ্ছা, গণসংখ্যা হয়তো আমার একটু ভুল হয়ে গেল, একটু বেশি দিয়ে ফেলছি। পরে দেখো আমার কি লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা, তাই না? আচ্ছা, এটা আমি ওপর পেজে লিখি, আমার স্লাইড রাখছে ওইখানে লিখি, কারণ এইখানে হিবিজিবি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, এইখানে হিবিজিবি হয়ে যাচ্ছে। দেখো আমি পরে স্লাইড, আচ্ছা, যে ক নাম্বারের জন্য আমি লিখছি এখানে, দেখো। আচ্ছা, আমার যা লাগবে এখানে আগে লিখি। প্রথমে লাগবে আমার ওই যে সঞ্চয় যেটা দেওয়া আছে, হ্যাঁ, সঞ্চয়। তো সঞ্চয় জায়গায় আমরা লিখতে পারি কি, যে শ্রেণী ব্যবধান। কারণ কি, ওটা কি একটা রেঞ্জের মধ্যে ছিল, তাই না? শ্রেণী ব্যবধান। তারপর লিখতে পারি যে গণসংখ্যাটা আমরা কি বলছি, গণসংখ্যা বা ঘটন সংখ্যা, এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তারপর কি রয়েছে, ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা। আচ্ছা, আমি তো ভুল লিখলাম, ক্রমযোজিত, এখানে ভুল হয়ে গেল। দেখো, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত। ওহো, আমি তো অনেক স্কিপ করলাম। আচ্ছা, তোমরা কিছু মনে করো না, বুঝছো? এইখানে লিখতে না অনেক সময় আমরা ভিডিওতে লেখার সময় অনেক সময় ভুলে যাই, বুঝছো? এমন মনে হয় যে কিছু যেন পারি না, এরকম মনে হয়, এরকম অবস্থা একটা তৈরি হয়ে যায়। তো এটা কিছু মনে করার কিছু নেই। তো আমি আবার দেখতেছি যে ক্রমযোজিত গণসংখ্যা, বারবার ভুল করতেছি কেন? ক্রমযোজিত গণসংখ্যা, তোমরা একটু বই থেকে কালেক্ট করে নিও। তো দেখো,
তো এখন বিষয় হলো আমাদের ঘর কটা হবে, তো এতটুকু হলেই হয়ে যাবে। এখন দেখো ওই চার্টে কিন্তু একটা বিষয় দেওয়া আছে, সেটা কি দেখো তো, কতগুলা শ্রেণী ব্যবধান দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না? তার মানে আমার 6টা ঘর হবে এইখানে, বুঝছো? এইখানে কিন্তু তাহলে 6টা ঘর হবে। এই ক্ষেত্রে কিন্তু আমার শ্রেণী সংখ্যা আলাদা করে নির্ণয় করার প্রয়োজন পড়লো না, দেখছো? শ্রেণী সংখ্যা আমরা তখন নির্ণয় করবো যখন এরকম দেওয়া না থাকবে। তো এখন তো 6টা আছে, মানে আমরা বুঝতে আছি যে আমাদের ঘর হবে 6টা, 1টা 2টা 3টা 4টা হয়ে গেছে, এই 5টা এবং এই যে একটা 6টা। তো আমার 6টা ঘর হয়ে গেল, দেখো 6টা ঘর শেষ। এখন আমি এই মানগুলো শ্রেণী ব্যবধান বা সঞ্চয় টাকা যেটা ছিল এগুলো লিখবো, যে প্রথমে ছিল 41 থেকে 50, পরেরটা ছিল 51 থেকে 60, তারপরেরটা ছিল 61 থেকে 70, তোমরা একটু দেখিও, পরে ছিল 71 থেকে 80, দেন ছিল 81 থেকে 90, তারপরেরটা ছিল 91 থেকে 100। আচ্ছা, এটা হলো আমাদের শ্রেণী ব্যবধান। তারপরে ছিল কি গণসংখ্যা। তো দেখো 51 থেকে 50, এইখানে আমাদের গণসংখ্যা ছিল কত, 51 থেকে 50, এই রেঞ্জে ছিল 6, তারপর রেঞ্জে ছিল 8। তো এগুলো আমরা একটু বসায় যাব। প্রথম রেঞ্জে হচ্ছে 6, পরের রেঞ্জ হচ্ছে 8, তারপর রেঞ্জ হচ্ছে 13, এবং দেন রয়েছে 10 8 5, এইভাবে 10 8 5, ঠিক আছে। এখন ক্রমযোজিত গণসংখ্যা এইটা কি এটা হলো এই যে তোমার যে গণসংখ্যা আছে, প্রথমটা কত 6 না, তো তুমি 6 লিখলা, পরেরটা কী করবে জানো, পরেরটা ক্রমান্বয়ে যোগ করে আসবা। এই যে প্রথম ঘরের সাথে 2 নাম্বার ঘর যোগ করবা, যোগ করে টোটাল গণসংখ্যা 2 নাম্বার, মানে 2 নাম্বার ঘরে লিখবা। কীভাবে, 6 আর 8 যোগ করলে 14, বুঝতে পারলে? এটা হচ্ছে মানে ক্রমক্রমে প্রত্যেকটা যোগ করে আসবা। এবং 3 নাম্বার ঘরে কি লিখবা, এই প্রথম থেকে 3টা যোগ করবা। তাহলে 6 যোগ 8 যোগ 13, সবগুলা যোগ করলে 6 যোগ 8 যোগ 13 করলে আমার আসবে 27। এবং 4 নাম্বার ঘরে কি করবা, আবার যোগ করবা প্রথম থেকে 4টা ঘর, কি হবে 6 যোগ 8 যোগ 13 যোগ 10, তো যোগ করলে আসবে আমার 37। এবং 5 নাম্বার ঘরে এই প্রথম থেকে 8টা ঘর যোগ করবা, অর্থাৎ 37-এর থেকে সাথে 8 যোগ করবা, তো 37-এর সাথে 8 যোগ করলে কত আসবে, 45 আসবে। এবং 5 নাম্বার ঘরে শেষ ঘর, ওইটা কি করবা, প্রথম থেকে সবগুলা ঘর যোগ করবা, যোগ করে এখানে লিখবা, তাই না? তো সবগুলা ঘর যোগ না করে তুমি যদি সরাসরি 45, তুমি তো জানো যে প্রথম থেকে 4টা ঘর যোগ করলে আসবে আমার মান 45, তার সাথে এই 5 যোগ করলে তো হয়ে যায়, তা 50, বুঝতে পারছো? হ্যাঁ, তো হোপফুলি তোমরা বুঝছো। তো এই হইল বিষয়। এখানে দেখো ক্রমযুক্ত গণসংখ্যা লিখলা 50, তাই না? এখন গণসংখ্যা যেটা এফআই এটা টোটাল মান কত হবে বলো তো? এফআই এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এন না, এন সমান আরও কি লিখতে পারি, আমরা লিখতে পারি কি সামেশন অফ এফআই। হ্যাঁ, ওই যে কারণ মানে গণসংখ্যাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করি, আর সবগুলা যোগ করলে কি হবে, সামেশন অফ এফআই। তো এই মানটা কত আসবে, সবগুলা যোগ করলে কিন্তু 50 আসবে, প্রথম ঘর থেকে শেষ ঘর পর্যন্ত। তার মানে ক্রমযুক্ত গণসংখ্যা যত হবে, দেখবা টোটাল নিচেরটা যত হবে, টোটাল গণসংখ্যা ঠিক তাই। আচ্ছা, হোপফুলি তোমরা এই 1 নম্বর প্রশ্নটা বুঝতে পারছো। কারণ আমরা খ নম্বর প্রশ্ন দেখবো। দেখো যে সারণী থেকে গড় নির্ণয় করা। দেখো একটা সারণী থেকে গড় নির্ণয় করা আর একটা শুধু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা, দুইটাই কিন্তু আলাদা সারণী হয়ে যায়, বুঝছো? তোমরা চাইলে একই সারণী করতে পারো, মানে সমস্যা নাই। দেখো সারণী থেকে গড়, তো গড় নির্ণয়ের জন্য আমার যা যা লাগে তুমি তো জানো নিশ্চিত, ওটা পারবা। কিন্তু আমি বলতেছিলাম পার্থক্য আগে বোঝো। আমার অফলাইন বেচে একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছিল যে স্যার অ্যাকচুয়ালি আমাদের 2 ধরনের আমরা সারণী তৈরি করি, একটা হচ্ছে সরাসরি সারণী, আরেকটা হচ্ছে সারণী থেকে গড় নির্ণয় করা। দেখেন সরাসরি সারণীর জন্য আমার কি কি প্রয়োজন, আমার শুধুমাত্র যদি আমি শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান একই জিনিস, তাই না? আচ্ছা, শ্রেণী ব্যবধান। দেখো সরাসরি সারণী যেটা, এটা কি শ্রেণী ব্যবধান হলেই হয়ে যায়। আর কি লাগে, গণসংখ্যা। আচ্ছা, গণসংখ্যা এই দুইটা হলেই কিন্তু হয়, কিন্তু দুইটা দিলে মানে বিষয়টা কেমন যেন দেখা যায়, সেজন্য আমরা অতিরিক্ত কী করি, টালি চিহ্ন দিই। এই যে টালি চিহ্ন বা টালিয়া, হ্যাঁ ধরো টালি চিহ্ন বা টালি, ঠিক আছে। তো
এই তিনটা দেই, তাই না? তো এই টালি কিন্তু না দিলেও কারণ কি টালি আর গণসংখ্যা তো একই, তাই না? গণসংখ্যার মানগুলাকে আমরা মানে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। তো এটা হলো সরাসরি সারণী, মানে এটা হলো সরাসরি গণসংখ্যা নিবেশন সারণী। কিন্তু আমরা যেটা সারণী থেকে যখন গড় নির্ণয় করতে বলবে তখন কিন্তু এই মানগুলা হলেই শুধু হয় না, কারণ গড় নির্ণয় করার জন্য আমাদের কী লাগে দেখো, গড় নির্ণয়ের সূত্র গড় সমান কি, সেটা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ভাগ এন না। তো সামেশন অফ এফ আই এক্স আই মানে কি, এফ আইতে হলো গণসংখ্যা আর এক্স আইতে কি শ্রেণী মধ্যমান না, শ্রেণী মধ্যমান। তার মানে তুমি যখন শ্রেণী মধ্যমান লাগছে, তো তুমি যখন সারণী থেকে গড় নির্ণয় করতে যাবো তখন কিন্তু তোমার আরও কিছু লাগবে। সেটা কি লাগবে, তোমার এই যে শ্রেণী মধ্যমান লাগবে, শ্রেণী মধ্যমান। তো শ্রেণী মধ্যমান যেটা কিন্তু সরাসরি এই মানে গণসংখ্যা নিবেশন সারণীর জন্য প্রযোজ্য না, মানে প্রয়োজন পড়ে না। এখন তুমি যদি গণসংখ্যা নিবেশন সারণী তৈরির সময় শ্রেণী মধ্যমান লিখো তাতেও কোনো সমস্যা নাই, লিখতে পারবা, ঠিক আছে। কিন্তু যখন সারণী থেকে গড় নির্ণয় করতে হবে তখন এটা লিখতেই হবে, না লিখলে হবে না, কারণ শ্রেণী মধ্যমানের কি আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এক্স আই দ্বারা প্রকাশ করি, তাই না? এবং আরেকটা বিষয় কী লাগে, এফ আই এক্স আই, বুঝছো? ওই দুটো গুণফল লাগে না, এই যে মানে গণসংখ্যা হচ্ছে এফ আই আর শ্রেণী মধ্যমান হচ্ছে এক্স আই, এবং আরেকটা সংখ্যা লাগে এফ আই এক্স আই। তার মানে তুমি যখন সারণী থেকে গড় নির্ণয় করতে যাবা তখন তোমাকে অবশ্যই যেই বিষয়গুলো লাগবে মাস্ট, সেটা হচ্ছে 2 নাম্বারটা মানে গণসংখ্যা, 4 নাম্বারটা শ্রেণী মধ্যমান এবং 5 নাম্বারটা এফ আই এক্স আই এবং আরেক, তাই না? এই সংখ্যাগুলো তোমার মাস্ট লাগবে। বুঝাইতে পারলাম? এখন তুমি দেখো সরাসরি সারণী থেকে গড় যখন নির্ণয় করবা তখন তুমি বলবো যে ভাই তাহলে 3 নাম্বার যেটা আছে টেলি চিহ্ন, এটা কি করব? দেখো তুমি এটা তখন তুমি স্কিপ করবা, তখন তুমি দিবা না। কারণ কি, তুমি যখন এই সবগুলো লিখতে যাবো উপরে খাতায় তখন তুমি সবগুলো যেন ঘর মানে আটাইতে পারবে না, ঘরগুলো দেখতে খারাপ দেখা যাবে, কারণ টেলি চিহ্নের তো আমার প্রয়োজন নাই, বুঝছো? আমার তো শ্রেণী ব্যবধান এটারই প্রয়োজন পড়ে না, মানে কথার কথা, যদিও প্রয়োজন পড়ে। কেন পড়ে? কারণ শ্রেণী ব্যবধান থেকে আমি শ্রেণী মধ্যমান নির্ণয় করি, সেজন্য এটা আমার প্রয়োজন পড়ে, সেজন্য আমি লিখব। তো আমি কি কি লিখব? অবশ্যই লিখব, 1 নাম্বার লিখব, 2 নাম্বার রাখবো, 4 নাম্বার রাখবো, 5 নাম্বার রাখবো, বুঝছি? এটা হলে কি, যখন গড় নির্ণয় করতে বলবে মানে সারণী থেকে গড়, আর যদি সারণী থেকে গড় না বলে, যদি বলে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি কর, শুধুমাত্র এইটুকু, শুধুমাত্র সারণী তৈরি করতে বলছে, তখন তুমি কি করবা? তখন তুমি 1 নাম্বার রাখবা শ্রেণী ব্যবধান, 2 নাম্বার রাখবা মানে গণসংখ্যা এবং 3 নাম্বার রাখবা টেলি চিহ্ন, এই 3টে রাখলেই হবে। আর তুমি যদি বলো যে না আমি সব কিছুই রাখবো, তুমি রাখতে পারো, তুমি সব কিছু রাখলেও রাখতে পারো, কোনো সমস্যা নাই, বুঝছো? তুমি সবটাই ধরো 1 থেকে 5 অবধি সবটা রাখবা, কোনো সমস্যা নাই, বুঝছি? কিন্তু আচ্ছা ঠিক আছে, তো এই ম্যাথটা তোমরা তো নিজেরাই করার কথা, পারবা ইনশাল্লাহ, আশা করা যায়। যে সারণী থেকে গড় নির্ণয় করো, গড় নির্ণয় করতে পারবো না? এই দেখো তো, আমি একটু দেখাই দিই। খ নাম্বার, যে সারণী থেকে গড় নির্ণয় করা হলো, সারণী থেকে গড় নির্ণয় করা হলো। দেখো প্রথমে আমি সরি দাঁড়া, এটা একটু আমি রিমুভ করে দিই, একটু রিমুভ করে দিলাম। দেখো প্রথমে আমি সারণী লাগবে আমার, যেহেতু সারণী থেকে গড় নির্ণয় করবো সেহেতু সারণীর উপরে যে অংশগুলো আমি আগে লিখে নিব। দেখো উপরে অংশে প্রথমে হবে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান যেটা ছিল আমার সঞ্চয় টাকায়, তাই না? যে সঞ্চয়, আচ্ছা শ্রেণী ব্যবধান লিখলাম। তারপর আমি লিখব যে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান মানে শ্রেণী ব্যবধানের মধ্যমান, এটাকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি। এখানে এক্সের কোনো মানে নাই, এক্স এখানে চলক হিসেবে কাজ করতেছে, বুঝছ? এই তারপরে হচ্ছে শ্রেণী মধ্যমানের পরে কী দিব? আমরা দেবো যে গণসংখ্যা, আচ্ছা গণসংখ্যা, এটাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি, এফ আই। তারপর আমরা কি দেব? যে এফ আই এক্স আই, এফ আই এক্স আই, যে গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান এই দুইটা গুণ করব। এখন বলবো যে ভাই আপনি তো টেলি চিহ্ন দিলেন না, তুমি চাইলে দিতে পারো, হ্যাঁ এখানে না দিলেও সমস্যা নেই,
তুমি যখন লিখবে, দেখো আমার এখানে অনেকটা জায়গা আছে, আমার এখানে পিসিতে আমি লিখতেছি, বুঝছো, এখানে অনেক বড় আছে স্ক্রিন, এই জন্য আমি লিখতে পারতেছি। কিন্তু তোমার খাতায় তুমি যখন লিখবা, তুমি তো এমনি ধরো ছোটো মানুষ, তখন তুমি টেলি চিহ্নটা দিলে আরও ভেজালে পড়বা, বুঝছো, ঘরগুলো ছোটো দেওয়া লাগবে, একদম ঘিজি ঘিজি লাগবে। তো আমরা এগুলাই রাখবো, এইটুকু রাখবো। এখন শ্রেণীর সংখ্যা হবে কত? শ্রেণীর সংখ্যা তো বুঝো যে ঘর সংখ্যা, ঘর সংখ্যা তো এইখানে অ্যাকচুয়ালি নির্ণয় করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এইখানে দেখেই বোঝা যায়, কারণ শ্রেণী ব্যবধান যেটা আছে ওইটা মোটামুটি হিসাব করা যায়। দেখো এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না? তো 6টা ঘর, এটা তো আসলেই ওইভাবে হিসাব করার প্রয়োজন পড়ে না। 2টা লিখছি আমরা, এটা হবে 3টা, 3টা পরে এটা হবে 4টা, এবং তারপর 5টা, অ্যান্ড দেন এটা হবে 6টা। এবং নিচে চাইলে আমরা অতিরিক্ত একটা রাখতে পারি, কেন? ওই যে আমরা যে যোগ করি, তাই না, যোগের জন্য একটা অতিরিক্ত রাখলাম, বুঝছি? ঠিক আছে, এখন এগুলা টিপ করে দেই। দেখো আমার এই শ্রেণী ব্যবধান কত থেকে শুরু হয়েছিল? 41 থেকে, 41 থেকে 50, পরেরটা 51 থেকে 60, এটা 60, পরে ছিল 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তো এখানে কী লিখবো? মোট, শেষ। কিছু না লিখলেও সমস্যা নাই, তুমি কিছুই লিখলে না, কোনো সমস্যা নেই। আর শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান কি? এই যে শ্রেণী 41 থেকে 50, এটা একটা শ্রেণী, এই শ্রেণীতে এই দুইটা যোগ করবা, 50 যোগ 41 ভাগ 2, এটা হবে শ্রেণী মধ্যমান। মানে এই দুইটা মানের মাঝখানের মান, মাঝের মানটা, ওই মানটা কত অ্যাকচুয়ালি, এটা হচ্ছে শ্রেণী মধ্যমান। তো তুমি যদি দেখো 41 উপরে দেখো 41 ভাগ 50 ভাগ 2 করলে তুমি যে মানটা পাবো সেটা হচ্ছে 45.5, বুঝছো? তো এই শ্রেণী মধ্যমান হবে 45.5, বুঝছি? এখন প্রত্যেকটা শ্রেণীর জন্য এটা করবে যে এই তোমার এখানে কত, 51 থেকে 60, তো 51 যোগ 60 ভাগ 2, তো এটা করলে তুমি পাবা 55.5। তারপর একটা 61 ভাগ 61 থেকে 70, তার মানে কি 61 যোগ 70 ভাগ 2, এটা করলে পাবা 65.5। তো একটা বিষয় দেখো, প্রত্যেকবার কিন্তু 10 করে বৃদ্ধি পাচ্ছে, 45 থেকে 55 পরে 65, তাই না? এবং এইখানেও কিন্তু আমার ব্যবধান ছিল 10 করে, এই যে 50 থেকে 41, 60 থেকে 51, তাই না? 10 করে ব্যবধান। তো এগুলো প্রত্যেকটা 10 করে বাড়বে, যে 75.5, 85.5, পরে 95.5, এটা হলো শ্রেণী মধ্যমান। পরে কি? গণসংখ্যা। তোমরা তো জানো যে 51 থেকে 50 এখানে গণসংখ্যা কত ছিল? সম্ভবত 8, দেখি তো, এই না 6 ছিল, এই যে 51 থেকে 50, এটা এখানে গণসংখ্যা ছিল 6, পরেরটা 8, পরেরটা 13। তো আমি এগুলো সরাসরি লিখে দিচ্ছি যে প্রথমে মানে গণসংখ্যা ছিল 6, তারপর 8, তারপর হচ্ছে 13। আচ্ছা, পরেরটা কত ছিল? এই যে 6, 8, 13, পরে 10, 8, 5, 10, 8, 5, 10, 8, 5। তো এইখানে গণসংখ্যা সবগুলা যোগ করলে আমরা কী প্রকাশ করি? এন। এন সমান কী লিখবো? সামেশন অফ এফআই সমান সমান কী লিখতে পারি? সবগুলা যোগ করলে আমার কত আসবে? 50। যদি দেখো যে 50 আসে না, তাহলে ভাববা তোমার কোথাও ভুল হয়েছে। 50 কেন আসবে? কারণ দেখো এখানে বলে দিচ্ছে যে প্রশ্নে 8 নম্বর প্রশ্নের উপরে 50 জন শিক্ষার্থী, তাই না? তো 50, এবং এই যে এফআই এক্স, এটা কি? এই যে গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান, এদের গুণ করবা, 6 গুণন 45.5, তো এটা গুণ করলে পাবা তুমি 273। এবং পরেরটা এই দুইটা গুণ করবা, এই দুইটা গুণ করলে যে মান পাবা সেটা হচ্ছে 444, এবং তারপরের মানটা হবে 851.5, এবং তারপরের মানটা যোগ করলে 755। তোমরা এইভাবে সবগুলা গুণ করে এইখানে লিখে দাও 684, এবং তারপর হচ্ছে 477.5। এখন দেখো এই সবগুলা করছো না, তো তোমার গড় নির্ণয়ের জন্য কিন্তু সামেশন অফ এফআই এক্সআই লাগে। গড় সমান কি? সামেশন অফ এফআই এক্সআই ভাগ এন। তাহলে এখানে লিখতে হবে সামেশন অফ এফআই এক্সআই মানে সবগুলার যোগ, সামেশন মানে যোগ, এই এফআই এক্সআই সবগুলো মান যোগ করে কত আসবে আমার? 3485। তো এই কাহিনীগুলো গেল। এখন তোমার যেহেতু গড় নির্ণয় করো, তুমি কী লিখতে হবে? সুতরাং গড় কমা দিয়ে গড়কে আমরা প্রকাশ করি এক্স বার, এক্সের উপরে এই চিহ্নকে বলা এক্স বার ইকুয়াল উপরে সামেশন অফ এফআই এক্সআই আর নিচে এন। তো তুমি যদি এন না লিখো, তোমার মনে চাইলো যে আমি এন লিখবো না, আচ্ছা আমি পুরোটা লিখে দিই প্রয়োজনে। তুমি এইভাবে লিখে যে সামেশন অফ এফআই এক্সআই ভাগ সামেশন অফ এফআই, কারণ এন সমান তো সামেশন অফ এফআই, তাই না? সমান সমান,
কত আসবে উপরে, এর মান হচ্ছে 3485, আর নিচে এটা কত 50। তো 3485 ভাগ 50, এটা তুমি ভাগ করলে পাবে যে অ্যাকচুয়ালি 69.7। হ্যাঁ, প্রায় এইটা হচ্ছে অ্যান্সার, মানে 69.7 পাবা। ঠিক আছে, তো এটাই হচ্ছে দৈনিক সঞ্চয় আয় হচ্ছে এটা। তো হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা সবাই ভালো থাকো ইনশাল্লাহ। আমার এই ক্লাসটা যদি ভালো থাকে, মানে ভালো লাগে, তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করিও, তোমার বন্ধুদেরকে বলে দিও, এবং আমাদের সাথে যুক্ত থাকো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।